এদিকে শেখ হাসিনার পুরনো খেলা শুরু। দিল্লিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সরাসরি বৈঠক। পালানোর পথ পাবে না ইউনূস। আওয়ামী লীগ সম্ভবত সেই পুরনো কৌশলই আবারও গ্রহণ করেছে। শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে দেশে বিদেশে, এবং বাংলাদেশে যত প্রতিকূল করা হচ্ছে তার পরিস্থিতি, সে ততই বেশি বাংলাদেশের বাইরে সংগঠিত হয়ে উঠছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলো আওয়ামী লীগ। তাহলে কি আওয়ামী লীগও নির্বাচনী প্রচারণা শুরু করে দিল? পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হইতেছে আওয়ামী লীগ একাই আসছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন কেন? তাহলে কি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ কোনো সুখবর পাচ্ছে? সেই সুখবরের বার্তা নিয়েই তাদের মধ্যে এই দীর্ঘ 5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে। নিঃসন্দেহে এটি 1.5 বছর পর প্রকাশ্যে এলো। এটি একটি চমকপ্রদ ঘটনা এবং তিনি কাজ করছেন। কাজেই শেখ হাসিনা যেহেতু কাজ করছেন, সেহেতু আওয়ামী লীগের জন্য মনে হয় খুব বেশি দুঃখের কোনো কারণ নেই। আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবেন। এখন আওয়ামী লীগের কার্ড নিয়ে বা শেখ হাসিনার কার্ড নিয়ে খেলছে ভারত। শেখ হাসিনাকে রাজনৈতিক অধিকার বা আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিতে হবে, নির্বাচনে অংশ নিতে দেওয়ার অনুমতি দিতে হবে বা সুযোগ দিতে হবে। শেখ হাসিনাকে অ্যাক্টিভ করার মধ্য দিয়ে ভারত এক ধরনের প্রতিশোধ দিচ্ছে। তিনি ইউনূস সরকারকে কেবল অকার্যকর নয় বরং অবৈধ হিসাবে চিহ্নিত করছেন। তার এই অবস্থান পরিষ্কার যে এই সরকারের সঙ্গে কোনো আপোষ নয়, বরং এর পতন তিনি ঘটাবেন। এই কারণেই প্রতিটি বক্তব্যের পর ইউনূস সরকার শেখ হাসিনার প্রতিটি বক্তব্যের পর ইউনূস সরকার কাঁপতে থাকে, কারণ তিনি ক্ষমতার বাইরে থেকেও বৈধতার প্রশ্নটি নিয়ন্ত্রণ করছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার জাতিসংঘের পর যুক্তরাষ্ট্রও বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিশ্লেষকগণ বলাবলি করছেন যে আসলে এই নির্বাচনকে অবৈধ ঘোষণা বা স্বীকৃতি না দিতেই এমন কারসাজি শুরু করেছে আন্তর্জাতিক মহল। এছাড়াও দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু তিনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন বৈধতা পাবে না বা নিরপেক্ষ হবে না। এছাড়াও তিনি বলেছেন আওয়ামী লীগ সহ নির্বাচন হলে আওয়ামী লীগ দল জয়লাভ করবে বা সরকার গঠন করবে বলেই তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখেছে। দর্শক, সাবেক প্রধানমন্ত্রীর এই দাবিকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনিও কি মনে করেন যে সাবেক প্রধানমন্ত্রীর এই দাবি সঠিক বা যা বলেছেন তার সবই ঠিক আছে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এখন কথা হচ্ছে যে ঘটা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন কেন? তাহলে কি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ কোনো সুখবর পাচ্ছে? সেই সুখবরের বার্তা নিয়েই তাদের মধ্যে এই দীর্ঘ 5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে। ভারত সরকারই বা তাদেরকে দেখা করতে দিলেন কেন? যেহেতু নিরাপত্তার প্রসঙ্গ আছে এবং ভারত সরকার কোনোভাবেই শেখ হাসিনার অবস্থান ট্রেস করা যায় এরকম কোনো কর্মকাণ্ড করেনি এবং শেখ হাসিনাকে কোথায় রাখা হয়েছে এই তথ্যও গণমাধ্যমে দেননি। এখন পর্যন্ত কোনো সাংবাদিককে তার কাছে ভিড়তে দেওয়া হয়নি। তো তাকে যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করতে অনুমতি দেওয়া হলো, তাও 5 ঘন্টা ব্যাপী বৈঠক হলো। এর পেছনে কারণটা কি থাকতে পারে? যখন নির্বাচন এগিয়ে আসছে এবং নির্বাচন প্রতিরোধের ডাক দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা, এবং শেখ হাসিনা নিজেও বলেছেন এই আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হবে না, এবং আওয়ামী লীগের লোকজন দেখলাম ব্যাপক ক্যাম্পেইন করছে যে নো ভোট নো ভোট। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের এই বৈঠকটা আন্তর্জাতিক অঙ্গনের কোনো বার্তা দেয় কিনা? দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে, এবং সেটা দেশের নেতাকর্মী না, বাংলাদেশের নেতাকর্মী না, যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, যাদের মধ্যে সিলেটের সাবেক মেয়রও রয়েছেন, এইরকম 5 জনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা, যেটা তার পরিবারের বাইরে কারো সঙ্গে দ্বিতীয় সাক্ষাৎ। আর এই খবরটা নিশ্চিত করছে ভারতের কোনো গণমাধ্যম না, বাংলাদেশেরই দুটো শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো এবং মানব জমিন। তারা বলছে এই বৈঠকটা হয়েছে গত 21শে জানুয়ারি বৈঠক হয়েছে, কিন্তু সেই খবরটা এসে প্রকাশ হচ্ছে 31শে জানুয়ারি। এতদিন এই খবরটা প্রকাশিত হয়নি, গোপন রাখা হয়েছিল। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে এক অজ্ঞাত স্থানে একটি বড় বাড়িতে অবস্থান করছেন। তার জন্য পর্যাপ্ত সংখ্যক ব্যক্তিগত সহকারী ও অন্যান্য কর্মী রয়েছেন। 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে সামরিক বাহিনীর একটি অতিথি নিবাসে কয়েকদিন তাকে রাখা হয়েছিল। এরপরে তাকে সরিয়ে নিয়ে আসা হয় দিল্লিতে। সঠিক কোথায় রয়েছেন তা গোপন রাখা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ঘটনা ঘটিয়েছেন, এই খবরটা গণমাধ্যমে এসেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা বলেছেন
ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন বলেও এই নেতারা জানিয়েছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং আরাফাতের মতো মোহাম্মদ আরাফাত মতো কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করেন। তারা জানিয়েছেন শেখ রেহানা হাসিনার সঙ্গে মাঝে মাঝে কয়েকদিনের জন্য অবস্থানও করেন। তার মানে মাঝে মাঝে সেখানে অবস্থান করেন, তার মানে এটাই দাঁড়ায় যে শেখ রেহানা এবং শেখ হাসিনা আলাদা বাড়িতে থাকছেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হাসিনার আবাসস্থলে পৌঁছে দিয়েছিলেন। তাদের কাউকেই মোবাইল ফোন বা অন্যান্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, কারণ মোবাইল ফোন সাথে রাখলে কথোপকথনের অডিও রেকর্ড করতে পারে, যে কোনোভাবে ভিডিও করতে পারে, কিংবা মেটাল ডিভাইস থাকলে সেটা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেই কারণে তাদেরকে সাথে কোনো কিছুই নিতে দেওয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের একজন গণমাধ্যমকে বলেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বাসায় নিয়ে যাওয়া হয়। আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে প্রায় 5 ঘন্টা সেখানে অবস্থান করেছি। বিশাল একটা সময়, 5 ঘন্টা তারা অবস্থান করেছেন এবং নানা বিষয়ে কথা বলেছেন। এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষ্য করা যায়নি। যে 5 নেতা দেখা করেছেন তারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান রয়েছেন বলে জানা গেছে। ভারতে 1 সপ্তাহ সফর শেষে তারা আবার 26শে জানুয়ারি যুক্তরাজ্যে ফিরেও গেছেন। লন্ডন ফিরেছেন বলে সংবাদ মাধ্যমকে তারা নিশ্চিত করেছেন। নেতারা দাবি করেছেন, শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষ্য করা যায়নি, তবে সামান্য ওজন কমিয়েছেন। এখন কথা হচ্ছে যে ঘটা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন কেন? তাহলে কি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ কোনো সুখবর পাচ্ছে? সেই সুখবরের বার্তা নিয়েই তাদের মধ্যে এই দীর্ঘ 5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে। ভারত সরকারই বা তাদেরকে দেখা করতে দিলেন কেন? যেহেতু নিরাপত্তার প্রসঙ্গ আছে এবং ভারত সরকার কোনোভাবেই শেখ হাসিনার অবস্থান ট্রেস করা যায় এরকম কোনো কর্মকাণ্ড করেনি এবং শেখ হাসিনাকে কোথায় রাখা হয়েছে এই তথ্যও গণমাধ্যমে দেননি। এখন পর্যন্ত কোনো সাংবাদিককে তার কাছে ভিড়তে দেওয়া হয়নি। যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন তিনি বিভিন্ন গণমাধ্যমে, সেগুলো ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া আমরা দেখেছি। সরাসরি কোনো সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে পারেননি, এমনকি সরাসরি কোনো সাংবাদিক তার সঙ্গে টেলিফোনেও কথা বলতে পারেননি। যদি টেলিফোনে কথা বলতে পারতেন সেই অডিওটা লিক হয়ে যেত। সেই সকল নিরাপত্তা এবং টেলিফোনে কথা বললে লোকেশন ট্রেস করা যায়, ভিডিওতে কথা বললে, ভিডিও কনফারেন্সে কথা বললে লোকেশন ট্রেস করা যায়, নানা রকমের নিরাপত্তা জটিলতার কারণেই যাকে সাংবাদিকদের কাছেও ভিড়তে দেওয়া হচ্ছে না টেলিফোনে পর্যন্ত, তাকে যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করতে অনুমতি দেওয়া হলো, তাও 5 ঘন্টা ব্যাপী বৈঠক হলো। এর পেছনে কারণটা কি থাকতে পারে? যখন নির্বাচন এগিয়ে আসছে এবং নির্বাচন প্রতিরোধের ডাক দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা এবং শেখ হাসিনা নিজেও বলেছেন এই আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হবে না, এবং আওয়ামী লীগের লোকজন দেখলাম ব্যাপক ক্যাম্পেইন করছে যে নো ভোট নো ভোট এরকম ক্যাম্পেইন করছে। তারা প্রোফাইল পিকচার ব্র্যান্ডিং করছে এই নো ভোট নো ভোটের। সেরকম একটা পর্যায়ে আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে নাকি নির্বাচন বর্জন করবে সেই দ্বিধা যখন রয়েছে, তখন বাংলাদেশ সরকারকে আমরা দেখছি এরকম বলতে যে নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতা হলে সেটার দায় আওয়ামী লীগকে নিতে হবে। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের এই বৈঠকটা আন্তর্জাতিক অঙ্গনের কোনো বার্তা দেয় কিনা, সেই ব্যাপারটা ভাবনার জগতে আসতেই পারে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলো আওয়ামী লীগ, এই প্রশ্নটা ভিডিওর প্রথমে আপনাদেরকে এই জন্যই করলাম। আমি যখন তাদের প্রচারণা প্রথম দেখলাম তখন আমার মনের মধ্যে এই প্রশ্নটাই উদয় হয়েছিল যে তাহলে কি আওয়ামী লীগও নির্বাচনী প্রচারণা শুরু করে দিল? তারপরে যে প্রশ্নটার উদয় হলো মনের মধ্যে যে এই যে অন্তর্বর্তী সরকার যে নির্বাচনটা অনুষ্ঠিত করতে যাচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখে, যদি নির্বাচনটা হয়, এখানে কিন্তু আমি যদি শব্দটা ব্যবহার করলাম, যদি নির্বাচনটা হয় তাহলে সেই নির্বাচনের ব্যালট পেপারে তো নৌকা প্রতীক নাই মানে আওয়ামী লীগও নাই। আর আমরা তো এটা খুব ভালোভাবে জানি যে এই নির্বাচনেও আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক ছিল, যদিও তাদের চাওয়া ছিল একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। কিন্তু ইউনূস সরকার কী করলো? আওয়ামী লীগকে আসতে দিল না, যে না তোমাদের আসতে দেওয়া হবে না, তোমরা নির্বাচন থেকে বাইরে থাকো। এখন যদি তাদেরকে নির্বাচন থেকে বাইরেই থাকতে হয়, যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে নাই পারে এবং যদি নির্বাচনটা হয়ে যায় তাদের বিহীন, তাহলে তাদের নির্বাচনের প্রচারণা করে লাভ কি? দেখেন লাভ আছে। নির্বাচনের প্রচারণা কিন্তু কয়েকভাবে হয়ে থাকে। আপনি বলতে পারেন যে যারা নির্বাচন করতেছে তারা নির্বাচনের প্রচারণা করবে তাদের প্রতীকের পক্ষে, তাদের দলের পক্ষে, ভোট নেওয়ার জন্য ভোটারদের কাছে যাবেন, প্রচারণা করবেন, ব্যানার পেস্টন ছাপাবেন, মাইকিং করবেন। বর্তমান সরকারের দিকে আপনি একটু তাকান, সরকারের অবস্থান কি হওয়া উচিত ছিল? সরকারের অবস্থান হওয়া উচিত ছিল যে
ভোটারদের প্রতি আহ্বান জানানো যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। আপনারা হ্যাঁ দিবেন নাকি না দিবেন আপনাদের বিষয়, কোন প্রতীকে ভোট দিবেন, কোন প্রতিনিধিকে ভোট দিবেন সেটাও আপনাদের বিষয়। আপনারা মনের আনন্দে ভোট দিন, কিন্তু আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। এটা কিন্তু ইউনূস সরকারের দায়িত্ব ছিল, নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার হিসাবে নির্বাচন পরিচালনার স্বার্থে। কিন্তু ইউনূস সরকার কী করলো? ইউনূস সরকার করলো কি, তারা নিজের একটা পক্ষ নিয়ে নিল, হ্যাঁ ভোটের পক্ষ নিয়ে নিল। তারা কোটি কোটি টাকা খরচ করতেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করতেছে হ্যাঁ ভোটের পক্ষে। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তারা নিজের প্রতীকের পক্ষে প্রচারণা করতেছে। ঠিক আছে, আমি 2024-এর 5ই আগস্টের কিছুদিন পরে পরিবেশ পরিস্থিতি দেখে একটা ভিডিওতে, মানে এই বিষয়ে ভিডিও করছিলাম যে পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হইতেছে আওয়ামী লীগ একাই 100। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, ব্যাপক মানুষ দেখছে। আজ সেই 17 মাস পরে সেই কথাটা আমি আবার এই ভিডিওতে পুনরাবৃত্তি করতেছি যে এখনকার পরিবেশ পরিস্থিতি দেখে, মানে এখনকার নির্বাচনী পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে ওই কথাটাই মনে হইতেছে যে আওয়ামী লীগ একাই 100। একাই 100 কী জন্য বলা হয়? সবাই যখন একদিকে, একাই যখন একদিকে, এবং সেইটাকে মানে পরাজয় বরণ না করে শক্ত হাতে প্রতিহত করা বা দাঁড়িয়ে থাকা, নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ফুটে তোলা, এইটা তো একাই 100রই মানে পরিচয় পায়। এখন আসেন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার বিষয়ে। যতগুলো প্রশ্ন উদয় হয়েছে মনের মধ্যে, সকল প্রশ্নের জবাব এই আলোচনাতে পাওয়া যাবে। আপনারা ডিসপ্লেতে দেখেন একটা, আমি আপনাদেরকে টেমপ্লেট দেখাই, যেটা হচ্ছে পরিপূর্ণ লাল রঙের, লাল কালারের, মাঝখানে একটা সাদা রঙের বৃত্ত আছে। আপনারা যদি টেমপ্লেটের বাম সাইডের উপরের কর্নারে দেখেন, সেখানে বাংলা ভাষায় লেখা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং সেই উপরের ডান সাইডে যদি দেখেন, সেখানে ইংরেজিতে লেখা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর মাঝখানের যে গোল বৃত্তটা সাদা রঙের, সেটার ব্যবহার আমি বলতেছি। তার আগে নিচে দেখেন আর একটা লাল রঙের একটা দেওয়া আছে, সেখানে লেখা আছে বাংলায়, বাম সাইডে লেখা আছে নৌকা ছাড়া কিসের ভোট, প্রশ্নবোধক চিহ্ন আছে। তারপরে মাঝখানে নৌকার প্রতীক আছে, এবং বাম সাইডে ইংরেজিতে লেখা নো বোট, নো ভোট। ভোট মানে নৌকা, ভোট মানে ভোট, বুঝতে পারতেছেন? তাহলে নৌকা নাই, ভোটও নাই। এখানে কিন্তু না ভোটের কথা বলা হইতেছে না, নৌকা নাই, ভোটও নাই। এই যে এখন আছেন মাঝখানের যে সাদা রঙের একটা গোল বৃত্ত, এইটা হচ্ছে টেমপ্লেটের আকর্ষণীয় বিষয়। আওয়ামী লীগ কী করতেছে, তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে এই টেমপ্লেটটা বানিয়ে রাখছে, এবং আওয়ামী লীগের প্রতিটা নেতার ফেসবুক পেজে এই টেমপ্লেটের লিঙ্ক শেয়ার করা আছে। আপনি বাহাউদ্দিন নাসিম সাহেবের দেখলাম, আমি সজীব ওয়াজেদ জয়ের দেখলাম, আওয়ামী লীগের যতগুলো এই ফেসবুক সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন বা আওয়ামী লীগের পক্ষে যারা বিভিন্ন লেখালেখি করেন ফেসবুকে, তারা সবাই এই লিঙ্কটা শেয়ার করছেন। এবং আমি এই যে আপনারা টেমপ্লেটটা দেখতেছেন, এইটা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করছেন। যখন দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইটার একেবারে সরাসরি, তখন আমি ওই প্রশ্নের জবাবটা পেয়ে গেলাম যে আনুষ্ঠানিকভাবে কি তারা নির্বাচনের প্রচারণা শুরু করলো? আমার উত্তর হলো হ্যাঁ, তারা শুরু করলো। দেখেন আওয়ামী লীগের প্রচারণাটা কি সেটা আমাদের বুঝতে হবে। আওয়ামী লীগের প্রচারণাটা হলো নো ভোট, নো ভোট, নৌকা নাই কিসের ভোট। এটা হলো আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণা। মানে যে ব্যালটে নৌকা নাই, সেই ব্যালটে কিসের ভোট, হাও না, নাও না, ভোট কেন্দ্রেই যাবো না, এই ধরনের গান কিন্তু তারা অলরেডি মার্কেটে ছেড়ে দিচ্ছে। এবং এই যে নির্বাচনে যেন ভোটাররা ভোট দিতে না যায়, আওয়ামী লীগের ভোটার থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ নাগরিকরা যেন ভোট কেন্দ্রে না যায়, সেই জন্য যে আওয়ামী লীগের প্রচারণা, এটা কিন্তু আগে থেকে চলে আসতেছে, বেশ কিছুদিন আগে থেকেই। তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই তারা বিভিন্ন গান, লেখনী, বক্তব্যর মাঝে কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করতেছে এবং জনগণের প্রতি আহ্বান জানাইতেছে যে নো ভোট, নো ভোট। আমি আশ্চর্য হয়েছি কোন জায়গায় জানেন? যখন আমি দেখলাম যে সাধারণ নাগরিক যারা কোনো দিন আওয়ামী লীগের থেকে কোনো প্রকার সুযোগ সুবিধাও নেয় নাই, কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির দেখা তারা এইটা স্পষ্টভাবে এখন বলতেছে যে নৌকা ছাড়া ভোট দিতে যাব না। এটা কিন্তু আওয়ামী লীগের প্লাস পয়েন্ট। মানে এই যে প্রচারণাটা আনুষ্ঠানিকভাবে তারা শুরু, যখন টেমপ্লেট বানানো হলো, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো এবং জনগণকে, নাগরিককে আহ্বান জানানো হইতেছে যে আপনারা এই লিঙ্কে যান। আপনাদের আরেকটা কথা আপনাদেরকে বলি, হয়তো মাঝখানে মিস হয়ে গেল, এই যে মাঝখানে যে লাল বৃত্তটা, এই বৃত্তটার মাঝখানে আপনার ছবিটা নিয়ে বসিয়ে দিলে অটোমেটিক সেটা সেট হয়ে যাবে। সেখানে আপনারা ছবিটা দিন এবং আপনারা এরকম একটা পিক বানান, আপনারা আপলোড দেন, আপনারা প্রোফাইল পিকচার দেন, মানে মোট কথা আপনি এটা সরিয়ে দেন। তাইলে আমরা কিন্তু এইটা পরিষ্কার হতে পারলাম যে আওয়ামী লীগও কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলো। কি নির্বাচনী প্রচারণা, মানে কি প্রচারণা করতেছে? নির্বাচনে তো আওয়ামী লীগ না, কি প্রচারণা করতেছে? নো ভোট, নো ভোট, নৌকা ছাড়া কিসের ভোট। এটা হচ্ছে আওয়ামী লীগের প্রচারণা। যদি আওয়ামী লীগ নির্বাচনে থাকতো তাহলে হয়তো বা অন্য কোনো স্লোগান আসতো, বা আমরা যেটা অতীতে শুনছি যে নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনা সালামের নৌকা মার্কায় ভোট দিন, এরকম আমরা স্লোগান শুনছি, হয়তো নতুন কোনো স্লোগান আসতো। কিন্তু যেহেতু তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই, সেহেতু তারা আনুষ্ঠানিকভাবে
এটা প্রচার শুরু করে দিল এবং এই প্রচারের মাধ্যমে কিন্তু এইটাও প্রমাণ হয়ে গেল যে আওয়ামী লীগও চাচ্ছে নির্বাচনটা হোক এবং সেই নির্বাচনটা হোক ভোটারবিহীন নির্বাচন। দেখেন আওয়ামী লীগের চাওয়াটা কি, এটা কিন্তু আওয়ামী লীগের প্রচারণা। ক্ষমতায় না থেকেও কিভাবে ক্ষমতার চর্চা করতে হয় শেখ হাসিনা সেটাও বাংলাদেশের রাজনীতিকে শিখিয়ে চলেছেন নিয়মিত। লক্ষ্য করুন, সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশ দখল হওয়ার কারণে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেও তিনি মূলত বাংলাদেশের রাজনীতিকে নির্দেশনা দিয়ে চলেছেন। নির্বাচনে থেকেও তিনি এমন একটি ন্যারেটিভ গড়ে তুলেছেন যা ইউনূস প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করছে, আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করছে এবং দেশের ভেতরের শক্তিগুলোকে একত্রিত করার আহ্বান জানাচ্ছে। এই নির্দেশনাগুলো ধাপে ধাপে বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে তার লক্ষ্য শুধু বর্তমান প্রশাসনকে অস্থিতিশীল করা নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে পুনর্নির্মাণ করা। বাংলাদেশকে নিয়ে তিনি যেসব নির্দেশনা দিয়েছেন তাই আজকে আলোচনা করব। নির্বাসিত অবস্থাতেও শেখ হাসিনার প্রতিটি বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক চিত্রপটে ভূমিকম্প সৃষ্টি করছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং দিল্লিতে প্রদত্ত ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছেন না, বরং পরিকল্পিত নির্দেশনা প্রদান করছেন। এই নির্দেশনার লক্ষ্য আসলে বহুমুখী: আন্তর্জাতিক জনমত গঠন, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি এবং ইউনূস সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করা। তার প্রথম নির্দেশনা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, শান্তি স্থাপন। এই দুটি শব্দচয়ন দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচন আয়োজিত হচ্ছে তা গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করছে না। যখন তিনি বলেন দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, তখন তিনি মূলত একটা বার্তা দেন। তার বার্তাটা এই যে এই নির্বাচনে আন্তর্জাতিক সমর্থন থাকা উচিত নয় এবং তিনি একই সঙ্গে তার নেতাকর্মীদেরও বলেন যে এই নির্বাচন থেকে শত হাত দূরে থাকতে। এটাই তার প্রথম নির্দেশনা। নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তবে তা নির্বাচন নয়, প্রহসন। আর প্রহসনের স্বীকৃতি দেওয়া মানে রাষ্ট্রের উপর নতুন করে অপরাধ চাপানো। দ্বিতীয় নির্দেশনা ইউনূস প্রশাসনের বৈধতা নিয়ে। যে সরকারের জন্ম বর্জনের মধ্য দিয়ে সেই সরকার কখনো বিভাজিত একটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে পারে না। খুব স্পষ্ট কথা। এই বাক্য আসলে একটি রাজনৈতিক রায়। তিনি ইউনূস সরকারকে কেবল অকার্যকর নয় বরং অবৈধ হিসাবে চিহ্নিত করছেন। তার এই অবস্থান পরিষ্কার যে এই সরকারের সঙ্গে কোনো আপোষ নয়, বরং এর পতন তিনি ঘটাবেন। তৃতীয় নির্দেশনা দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর জন্য। দিল্লির অনুষ্ঠানে তিনি যে 5টি পদক্ষেপের কথা বলেছেন তা আদতে একটি কর্মসূচি। অবৈধ সরকার অপসারণ, সহিংসতা বন্ধ, নারী এবং সংখ্যালঘুর সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং জুলাই সন্ত্রাসের আন্তর্জাতিক তদন্ত। এই প্রতিটি দাবি ইউনূস সরকারের বিরুদ্ধে তীব্র তীব্র আঘাত। বিশেষত জাতিসংঘের তদন্তের প্রসঙ্গ তুলে তিনি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। প্রথম থেকেই তিনি এটি চাইছেন। চতুর্থ নির্দেশনা আদর্শিক লড়াইয়ের। মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের বিপরীতে জামায়াত ইসলামের উত্থানকে বিপজ্জনক হিসেবে উপস্থাপন করেছেন। এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের শক্তিশালী অবস্থান এবং তাদেরকে ক্ষমতায় আনতে চাওয়া এবং বিএনপির সঙ্গে জামায়াতকে ভিড়িয়ে দিয়ে একটা তথাকথিত মৈত্রীর ব্যবস্থা করা, তিনি সেটা তার বক্তব্যে জোরালোভাবে তুলে ধরেছেন। তিনি বুঝাতে চাইছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে বা হতে পারে এবং সেটা থামাতে হবে। যা জামায়াত এবং বিএনপি উভয় পক্ষ মিলে নিশ্চিত করছে, এটাকে বন্ধ করতে হলে আওয়ামী লীগের উপস্থিতি দরকার। তিনি বারবার বলছেন বাংলাদেশে এখন রাজনীতি নেই, বাংলাদেশে এখন সবকিছু চাপিয়ে দেওয়া আছে এবং আওয়ামী লীগ মাঠে উপস্থিত না থাকলে বাংলাদেশে যে রাজনীতি থাকে না তার প্রমাণ তিনি দিয়ে চলছেন বারবার এবং বলছেন সে কথা। পঞ্চম নির্দেশনা ভবিষ্যৎ রাজনীতির জন্য। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জামায়াতের জোট যখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত, তখন হাসিনা নিজেকে প্রতিযোগী নয় বরং বৈধতার মানদণ্ড হিসেবে উপস্থাপন করছেন। তিনি নির্বাচনে নেই, কিন্তু নির্বাচনকে বিচার করার অধিকার নিজের হাতে রেখেছেন। সবচেয়ে কৌশলী দিক হলো তিনি নিজের বিগত আমলের ত্রুটিও স্বীকার করছেন। তিনি বলেছেন যে আমি স্বীকার করছি আদর্শ পরিস্থিতিতে অনেক দূরে ছিল আমার সময় অনুষ্ঠিত নির্বাচনগুলো, কিন্তু এখন যারা দাবি করছে আদর্শ নির্বাচন করবে তারা করছে না কেন? এই স্বীকারোক্তি কিন্তু তাকে দুর্বল করেনি, বরং তাকে তার নৈতিক উচ্চতা দিয়েছে। তিনি দেখাতে চাইছেন যে ভুল স্বীকার করার সাহস তার আছে, কিন্তু ইউনূস সরকারের নেই। এখন যে নির্বাচন হচ্ছে বা এখন যে নির্বাচনের তোড়জোড় চলছে তার সঙ্গে তার আমলে হওয়া নির্বাচনকে মেলানোর কোনো সুযোগ নেই, কারণ তখন সকল পক্ষের জন্যই উন্মুক্ত ছিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেওয়ার, কিন্তু তারা সে সুযোগ নেয়নি। সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে না যাওয়ার অধিকার কারো থাকতেই পারে, কোনো রাজনৈতিক দলে থাকতে পারে এবং তিনি সেই অধিকারের চর্চা করেছেন। কিন্তু এখন তো আওয়ামী লীগকে নির্বাহী ক্ষমতার জোরে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছে। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের ভিতরের প্রতিটি শক্তির কাছে তার বার্তা খুব স্পষ্ট: এই নির্বাচন বিশ্বাসযোগ্য নয়, এই সরকার অবৈধ এবং এই পথে এগোলে বাংলাদেশ আরো অস্থিতিশীল হবে। এই কারণেই প্রতিটি বক্তব্যের পর ইউনূস সরকার শেখ হাসিনার প্রতিটি বক্তব্যের পর ইউনূস সরকার কাঁপতে থাকে, কারণ তিনি ক্ষমতার বাইরে থেকেও বৈধতার প্রশ্নটি নিয়ন্ত্রণ করছেন, যা যে কোনো শাসকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই 5টি নির্দেশনা মিলে একটি কৌশলগত হোল অফ এ স্টেট অ্যাপ্রোচ তৈরি হয়েছে। তিনি নির্বাসনে বসে বাংলাদেশের ভেতরে সম্পূর্ণ প্রভাব বিস্তার করে আছেন, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করছেন দেশের ভেতরের বক্তব্য বাইরে পৌঁছাতে এবং নিজের অতীত ভুল স্বীকার করে নৈতিক উচ্চতা দখল করতে। এই 3টি কাজ একসঙ্গে করতে পারলে কেবল রাজনৈতিক নেতাই নয়, রাষ্ট্রনায়ক হওয়া যায় এবং শেখ হাসিনা তো আসলে একজন রাষ্ট্রনায়কই। শেখ হাসিনা এখন সেই অবস্থানে আছেন, ক্ষমতার বাইরে থেকেও তিনি ক্ষমতার ভাষা নির্ধারণ করছেন। ইউনূস সরকারের সমস্যা হলো তারা এই ভাষার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরো দুর্বল হচ্ছে।
তারা যখন বলছে হাসিনার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, তখন তারা আন্তর্জাতিক মহলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছেন। বর্তমান সরকার, ইউনূসের সরকার প্রত্যর্পণ চুক্তির কথা বলে হাসিনাকে ফেরত চাওয়া আর সঙ্গে সঙ্গে তার বক্তব্য নিয়ে আপত্তি করা, এই দুটি জিনিস আসলে পরস্পর বিরোধী। তুমি যদি তাকে ফেরত চাও তবে তার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার দিচ্ছ, তাই না? আর যদি তার বক্তব্য গুরুত্বহীন হয় তবে ফেরত চাওয়াটা অর্থহীন। এই দ্বিচারিতা ইউনূস সরকারের নৈতিক ভিত্তিকে একেবারে দুর্বল করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা কথা বলছেন কারণ তিনি জানেন তার কথার শ্রোতা আছে। আমরা জানি প্রথম দিন শেখ হাসিনার যে বক্তব্য সেটাতে 11 কোটি মানুষ সেদিনই দেখেছে এবং তারপর থেকে এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় 30 কোটি মানুষ শেখ হাসিনার বক্তব্য দেখেছে, শুনেছে। দেশের ভেতরে কোটি কোটি কর্মী এখন তার অপেক্ষায় আছে। ভারতের নীতি নির্ধারকরা তার বক্তব্য পড়ছেন, শুনছেন। ওয়াশিংটন এবং ব্রাসেলসে এখনো শেখ হাসিনা ফ্যাক্টর বিবেচনা করা হয় এবং শেখ হাসিনাকে একটি অন্যতম বড় রাজনৈতিক শক্তি মনে করা হয়। এই বিশ্বাসটি তার সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন। আর এই মূলধন তিনি এখন খরচ করছেন একটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে, একটি সরকারকে অচল করতে এবং একটি ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে আনতে। সুতরাং শেখ হাসিনার নির্বাচনী বক্তব্য কোনো বিদ্রোহীর আত্মনাদ নয়, এটি একটি রাষ্ট্রনায়কের নির্দেশনা, যিনি ক্ষমতার বাইরে থেকেও জানেন কিভাবে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয় এবং আদায় করতে হয়। তিনি বলেছেন এই নির্বাচন মানে ভবিষ্যৎ অস্থিরতা, এই সরকার মানে অবৈধতা এবং এই পথে গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। আপনারা বুঝতে পারছেন না যে বাংলাদেশটাকে ভেতর থেকে খেয়ে ফেলা হচ্ছে। জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে বাংলাদেশকে সেখান থেকে 10টা হাসিনা এসেও ফেরত আনতে পারবে না। তার আগেই শেখ হাসিনা বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন। এটি একটি সতর্ক বার্তা, একটি রোড ম্যাপ এবং একটি রাজনৈতিক ফতোয়া বলতে পারেন, যা কেবল বলা হয়নি, বাস্তবায়নের পথও শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ হিসেবে দিয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই বুঝেছেন শেখ হাসিনার বক্তব্য, আর যদি না বুঝে থাকেন বারবার শুনুন এবং ছড়িয়ে দিন। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই নির্বাচন বয়কট করার জন্য, বর্জন করার জন্য। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।